আসসালামু আলাইকুম, আমি ডক্টর সালমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাস্টার টপিক ডিসকাশন ক্লাস ফ্রম ম্যাট্রিক্স পয়েন্ট। আপনাদের তো পরীক্ষার দেরি নাই, সামনের মাসের ৩-৪ তারিখে পরীক্ষা। সবার প্রিপারেশনের কি অবস্থা? আসলে সবাই এখানে বলে না, সমস্যা নাই, ভালো করে পড়তে থাকেন, এটাই। আর একটা কথা যেটা বলতে যাচ্ছিলাম প্রথমেই, এবার কিন্তু কোশ্চেন কঠিন হবে। কারণ হচ্ছে আমরা ডাক্তাররা আমাদের বিভিন্ন ধরনের আন্দোলনগুলো যে করতেছি, এটার ইফেক্ট পরীক্ষার উপর পড়বে। অলরেডি তো দেখতেছেন আপনারা, যা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্রুপে, ডক্টরদের গ্রুপে দেখতে পারতেছেন। তো এটার ইফেক্ট কিন্তু এক্সামের উপর পড়বে। কোশ্চেন কিন্তু কঠিন হবে, হ্যাঁ, কোশ্চেন ভালো কঠিন হবে এবার। কারণ হচ্ছে যদি বিসিপিএস দেখছেন, বিসিপিএস যখন থেকে কিন্তু 20,000 টাকা স্যালারি দেওয়া শুরু করছে, তখন কিন্তু কোর্স ওরা 1 বছর বাড়াই দিচ্ছে। মানে আগে 4 বছর ছিল, 5 বছর করে দিছে একসাথে। তো যদি হচ্ছে স্যালারি বাড়ায় এখন, মানে আমাদের যে ভাতা বিসিপিএস থেকে দেয় 20,000, ওটা যদি 30-40 হাজার করে ফেলে, 50 তো সবাই বলছে, 50 যদি করে ফেলে, তাহলে তো মনে করেন পরীক্ষা অনেক কঠিন হবে দিন দিন। এখন তো অলরেডি পরীক্ষা অনেক কঠিন হচ্ছে, 20,000 টাকা দেওয়ার পর 1 বছর টাইম বাড়ায় ফেলছে, দেন হচ্ছে এক্সাম কিন্তু কঠিন হতে থাকবে এখন। তো আপনাদেরকে এখন অনেক পড়তে হবে। আগে যা একটু বাদ দিয়ে পড়তেন বা কম পড়তেন, এখন আর আসলে ওই সুযোগগুলো নাই, এখন আমাদেরকে আরো পড়তে হবে। এই আন্দোলনটার ইফেক্ট এক্সামের উপর পড়বে। অলরেডি আমাদের বিএসএমএমইউতে দেখছেন, কোর্স আউট থেকে শুরু করে সব ধরনের কথাবার্তাটা কিন্তু উঠেছে। তো আপনাদের সবাইকে আসলে খুব সিনসিয়ার থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, যাতে কোনো প্রবলেম না হয়। কারণ পরীক্ষায় ইফেক্ট পড়বে, কোশ্চেন অনেক কঠিন হবে। আল্লাহর রহমতে আপনারা পাশ করবেন। সবাই ভালো করে পড়ালেখা করে যান, সবে আল্লাহর ইচ্ছা। পড়ালেখা ভালো করে করলে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে আনসার করবেন, ইনশাল্লাহ পাশ করে যাবেন। আচ্ছা, আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চাইছিলাম হচ্ছে কন্ট্রাসেপটিভ হচ্ছে গাইনি দত্তের 30 নাম্বার চ্যাপ্টারে যেটা আছে। এই জানুয়ারি 23-এও কিন্তু কন্ট্রাসেপটিভ থেকে একটা কোশ্চেন আসছে, আপনার প্রজেস্ট্রন অনলি পিল থেকে, প্রজেস্ট্রন অনলি পিলের মেকানিজম অফ অ্যাকশন থেকে একটা কোশ্চেন আসছে। ডিরেক্ট দেয় নাই কোশ্চেনটা, যে মেকানিজম অফ অ্যাকশন যে কোশ্চেনটা ডিরেক্ট দেয় নাই, এটা একটু ঘুরায় আসছে, কিন্তু আলটিমেটলি চেয়েছে মেকানিজম অফ অ্যাকশন, যে প্রজেস্ট্রন অনলি পিল কিভাবে কাজ করে, এটাই চেয়েছে। কন্ট্রাসেপটিভ চ্যাপ্টার থেকে কোনো না কোনো একটা কোশ্চেন অবশ্যই পাবেন আপনারা, যে কোনো কোশ্চেন পাবেন, স্টেম হোক, এসবিএম, সিকিউ, এনিথিং, মানে যে কোনো একটা কিছু আসবেই। কন্ট্রাসেপটিভ ভালো করে পড়বেন। কন্ট্রাসেপটিভ কি পড়বেন আসলে 23 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে কি কি। কন্ট্রাসেপটিভ চ্যাপ্টার থেকে আপনারা পড়বেন হচ্ছে সবগুলো, যেগুলো আপনারা প্রথমে তো কন্ট্রাসেপটিভ মেথডগুলো, এবং সব মেথডের মেকানিজম অফ অ্যাকশন পড়তে হয়, সব মেথডের মেকানিজম অফ অ্যাকশন পড়বেন। এটা আসে বারবার পরীক্ষায়, যে কিভাবে কাজ করে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ কিভাবে কাজ করে, পপ কিভাবে কাজ করে, আইইউসিডি কিভাবে কাজ করে, এইগুলাই কিন্তু বারবার আসে, যে কিভাবে কাজ করে। এবং সবগুলোরই আপনার দুইটা বেনিফিট আছে, একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ বেনিফিট, একটা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। তো এই দুইটা হচ্ছে আলাদা করে আপনাকে জানতে হবে। কন্ট্রাসেপটিভের থেকে আসলে কন্ট্রাসেপটিভ তো কন্ট্রাসেপশনই দেয়, নন কন্ট্রাসেপটিভ বেনিফিট গুলো পড়তে হবে। যেমন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কিন্তু 20টার দত্ত বই আপনার 20টা নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে। তো 20টার মধ্যে আপনি বারবার যদি 20টা পড়েন, তাহলে পরীক্ষায় আসলে আপনি কিছু না কিছু আনসার এখান থেকে আসলে দাগাতে পারবেন আর কি। এগুলো আর কিছু অ্যাডভার্স ইফেক্ট পড়তে হবে, কন্ট্রাইন্ডিকেশন পড়তে হবে, যে কখন দিতে পারবেন না আপনি। আর যেগুলো হচ্ছে আপনার ডিভাইসগুলো, যে ইন্টারোইন ডিভাইসগুলো, এগুলো আসলে আপনি কখন দিতে পারবেন, এগুলো টাইমিংটা পড়তে হবে। এগুলো টাইমিংটা আসে প্রতিবারই। এই যদি কোনো কোশ্চেন পান, দেখবেন মানে আমি যে টপিকসগুলো বললাম, মেকানিজম অফ অ্যাকশন, কখন দিতে পারবেন, কখন উইথড্র করলে তার ফার্টিলিটিটা কতদিনের মধ্যে ব্যাক করবে, এবং কোনটা সব থেকে ইফেক্টিভ, কোনটা হচ্ছে। ও, কথা আসতে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ইভা ইউনিস আপু। আপু এখন কি ঠিক আছে কথা? এখন কি কথা জোরে শোনা যায় আপু?
আচ্ছা, আমার ফোনের কোনো প্রবলেম হলো নাকি? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কন্ট্রাসেপ্টিভের আপু যে পয়েন্টগুলো বললাম এগুলো মোটামুটি পড়লে মানে এগুলোই আসবে বারবার। এগুলো আসলে মোটামুটি পড়া না, এখান থেকে অনেক কিছুই পড়তে হবে। মানে সবগুলো আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপশন নিয়ে দেখতে হবে, যাতে পরীক্ষার হলে আপনি আনসার করতে পারেন। বিসিপিএস সবসময় আসলে ক্লিয়ার, সব পরীক্ষায় ক্লিয়ার কনসেপশন, কিন্তু বিসিপিএস কোশ্চিনটা দিবে এত প্যাসায়, আনসার কিন্তু সোজা, আনসার বের করাটাই টাফ হয়ে যায় আমাদের জন্য। এটাই বিসিপিএস এর প্যাসা আর কি, এটা বুঝতেই কষ্ট হয়ে যায় আমাদের। আচ্ছা, প্রথমে তো আপনি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যখন 30 নম্বর চ্যাপ্টার পড়বেন কন্ট্রাসেপটিভ থেকে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা ঠিক সবার প্রথমে পড়বেন। এখান থেকে কি করবেন, এটার কিন্তু 4টা জেনারেশন, ফার্স্ট সেকেন্ড জেনারেশন আগে চলে গেছে, ওখান থেকে এখন কোশ্চেন আসে না। থার্ড জেনারেশন আর ফোর্থ জেনারেশন, আমার মনে হচ্ছে যে এবার আপনাদের ফোর্থ জেনারেশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ হচ্ছে ফোর্থ জেনারেশন এখন অনেক চলতেছে আর কি। যারা প্র্যাকটিস করেন তারা তো দেখবেন যে হচ্ছে চেম্বারগুলোতে বা সব জায়গায় ফোর্থ জেনারেশনটা এখন সব থেকে বেশি চলতেছে। তো ফোর্থ জেনারেশনটা পড়তে হবে। থার্ড জেনারেশনে কি আছে আপনার, থার্ড জেনারেশনে হচ্ছে ওই যে 11 অর্কেস্ট্রাল ইন্টিটোরেন্স সিস্টেম, যেটা মিরেনা, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে। ম্যাডামরা যদি কোনো ডিভাইস দিতে চাই তাহলে মনে করেন দিবে কপারটি থেকে আসলে এত কোশ্চেন দিবে না আপনার। 11 অর্কেস্ট্রাল ইন্টিটোরেন্স সিস্টেম যদি দেয় থার্ড জেনারেশন থেকে দিবে, আর যদি না হয় তাহলে ফোর্থ জেনারেশনটা পড়তে হবে। ফোর্থ জেনারেশন যেটা ড্রসপাইরিনন, এটা থেকে কিন্তু এবার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আপনাদেরকে তাহলে ড্রসপাইরিননটা আগে বলি। ড্রসপাইরিননটা কি, এটা হচ্ছে একটা ফোর্থ জেনারেশন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা কিন্তু 3টা অ্যাকশন দেয় ড্রসপাইরিননটা। হ্যাঁ, 3টা অ্যাকশন দেয়। 3টাকে প্রোজেস্টনিক ইফেক্ট দেয়, অ্যান্টি মিনারেলোকোটিকয়েডস ইফেক্ট আছে এটার, আরেকটা কি ইফেক্ট আছে, অ্যান্টি মিনারেলোকোটিকয়েডস আর অ্যান্টি অ্যাড্রেনার্জিক। হ্যাঁ, 3টা ইফেক্ট। প্রোজেস্টিন দিবে একটা, ফোন আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার অ্যান্টি অ্যাড্রেনার্জিক ইফেক্ট দিবে, আর হচ্ছে অ্যান্টি মিনারেলোকোটিকয়েডস ইফেক্ট দিবে। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল পড়ার আগে আপু সবাইকে অবশ্যই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ফাংশন এবং অ্যাডভার্স ইফেক্ট, যদি প্রথমে আপনি ফাংশন ভালো করে জানেন তার অ্যাডভার্স ইফেক্ট লিখতে পারবেন। আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন আপনি পুরোটা পড়বেন তখন এটা দিয়েই কিন্তু আপনি পুরোটা কাজ করতে পারবেন। কারণ যদি আপনার কনসেপশন ক্লিয়ার না থাকে যে ইস্ট্রোজেনের আসলে কাজ কি, ইস্ট্রোজেন না থাকলে বডিতে কি হবে, তাহলে কিন্তু যেটা কন্ট্রাসেপটিভ রিলেটেড হোক, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ হোক, যে কোনো ড্রাগস হলে আপনি কিন্তু আনসারটা খুব সহজে দিতে পারবেন। এই জন্য কিন্তু আপনার কাজ 7 নাম্বার চ্যাপ্টার নিউরোএন্ডোক্রাইনোলজি ইন রিপ্রোডাকশন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ফাংশন, ওখান থেকে খুব ভালো করে পড়ে ফেলা, যাতে আপনি বাকি যত ইস্ট্রোজেন প্রোজেস্টেরন নিয়ে কন্ট্রাসেপটিভ আসুক না কেন, ওভুলেশন ইন্ডাকশন আসুক না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যাতে ভালো মতো আনসার করতে পারেন। তা না হলে কিন্তু কনসেপশন ক্লিয়ার না থাকলে আনসার করা টাফ। আচ্ছা, যেহেতু হচ্ছে আপনার তাহলে এই ফাংশন ধরে কিন্তু আপনার ড্রসপাইরিনন ফোর্থ জেনারেশন নিয়ে কিন্তু পড়ার আর কিছু থাকলো না। 3টা প্রোজেস্টনের ফাংশন আপনি যদি জানেন যে প্রোজেস্টনের মতো ইফেক্ট দিবে, প্রোজেস্টন সব জায়গায় কি করে, সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে দেয়, আর আপনার এলএইচ সার্জ হতে দেয় না। এলএইচ সার্জ না হলে তো আমাদের ওভুলেশন হয় না, তাহলে তো আমার কন্ট্রাসেপটিভ হয়ে গেল। আর এটা অ্যান্টি মিনারেলোকোটিকয়েডস অ্যাক্টিভিটি দিবে। অ্যান্টি মিনারেলোকোটিকয়েডস অ্যাক্টিভিটি দিলে আপনার সোডিয়াম ক্লোরাইড বডিতে হোল্ড হবে না। বডিতে যদি সোডিয়াম ক্লোরাইড না থাকে তাহলে এটা বিপি হ্যাম্পার করবে না, তারপরে এটা ইডিমা করবে না, ওয়াটার রিটেনশন করবে না। আর এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট যদি দেয়, এটাতে যদি দেয় যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট দিচ্ছে, এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, অ্যান্ড্রোজেন মানে কি, ছেলে টাইপসের সবকিছু, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেনের ইফেক্ট এটা প্রিভেন্ট করে, যেটা আপনার কম্বাইন্ড ওরাল কন্ট্রাস্ট ফার্স্ট জেনারেশন গুলো ইস্ট্রোজেনেশন, হার্সিটিজম, অ্যাকনি, এগুলো কিন্তু হতো। ফোন আসে। আচ্ছা, হার্সুটিজম কিন্তু এগুলো হতো। আর তাহলে আপনি যদি ফোর্থ জেনারেশন কাউকে দেন তাহলে কিন্তু তার অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট হবে, তার হচ্ছে হার্সুটিজম, অ্যাকনি, এগুলো হবে না। তো আপনি যদি জানেন যে অ্যান্ড্রোজেনের অ্যাকশন কি, প্রোজেস্টনের অ্যাকশন কি, মিনারেলোকোটিকয়েডস এর অ্যাকশন কি, তাহলে আপনি যখন জানবেন যে ড্রসপাইরিননের অ্যাকশন 3টা, তখন কিন্তু আপনার আর অ্যাডভার্স ইফেক্ট, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আর কিছুই মুখস্থ করা লাগবে না। আপনি ওই যে ফিজিওলজির ফাংশনগুলো জানেন, ওখান থেকে আপনি সবকিছু লিখে দিতে পারবেন। পড়াকে যদি আপু গুছায় একটু কম্প্যাক্ট করে নিতে হবে, নিয়ে ছোট করে না নিলে পরীক্ষা আনসার করা টাফ, কারণ এত পড়া যায় না, এত মনে থাকে না আমাদের।
আচ্ছা, এটা বললেন রসফাইরিনন আর লেভোনার্গেস্ট্রল ইন্টারোটেন সিস্টেম মিরেনা, যেটা এটা খুব ভালো করে পড়ে যাবেন। এটা লেভোনার্গেস্ট্রল ইন্টারোটেন সিস্টেমটা তো লেভোনার্গেস্ট্রল থাকে এর মধ্যে, মানে প্রোজেস্ট্রন থাকে, এখানে আপনি প্রোজেস্ট্রনের রিঅ্যাকশন পড়ে যাবেন। প্রোজেস্ট্রন কি করে? প্রোজেস্ট্রন তো আপনার যে সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে, সার্ভাইকাল মিউকাসকে ঠিক করলে আপনার কি হয়, সার্ভাইকাল মিউকাসটা যদি ঠিক হয়, স্ক্যান্টি হয়ে যায়, মানে অল্প হয়ে গেছে, তাহলে তো স্পার্ম, সার্ভাইকাল মিউকাস এত ঠিক যে স্পার্ম ওটাকে পেনিট্রেট করে ইউটেরাসে যেতে পারবে না। দেন ও এন্ডোমেট্রিয়ামকেও অ্যাট্রফি করে দেবে। এন্ডোমেট্রিয়াম অ্যাট্রফি হলে কি হবে? এন্ডোমেট্রিয়াম অ্যাট্রোফাইড হয়ে গেলে কোনো ইমপ্লান্টেশন হবে না। তাহলে এই যে এই একটু বেসিক কথাবার্তা যদি আপনি জেনে ফেলেন, এই যে ফাংশনগুলো আগে থেকে জানেন, তাহলে আপনি আনসার করতে একটু কষ্ট হবে না আপনাদের। আচ্ছা, দেন হচ্ছে ড্রসপাইরিননটা পড়লেন, তাহলে ড্রসপাইরিনন যে 3টা অ্যাকশন পড়লেন, তাহলে ড্রসপাইরিনন কাদেরকে আপনি দিতে পারবেন না বলেন তো? যাদের অ্যান্টি অ্যান্ড্রোজেনিক অ্যাকশন করতেছে, তাহলে যাদের অ্যাড্রিনালের ডিসফাংশন আছে, লিভারে আপনার অ্যান্ড্রোজেনগুলা মেটাবলিজম হবে, ওখানে তারা অনেক কাজ করবে, তাহলে লিভারে কোনো সমস্যা থাকলে আপনি দিতে পারবেন না, রেনালে কোনো সমস্যা থাকলে আপনি তাহলে ড্রসপাইরিনন তাদেরকে দিতে পারবেন না। এটা গেল আপনার হচ্ছে ড্রসপাইরিনন, তাহলে শেষ। 4th জেনারেশন লেভোনার্গেস্ট্রল ইন্টারোটেন সিস্টেম একসাথে বলে দিলাম। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন একসাথে থাকে। এখন হচ্ছে যেটা এটা থেকে আপনাদের কোশ্চেন আসছে যে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন কোনটা ভালো, একটা কিন্তু হাই ডোজে পাওয়া যায়, লো ডোজে পাওয়া যায়। যেগুলোর মধ্যে ইস্ট্রোজেন কম, প্রোজেস্ট্রন বেশি, সেগুলো কিন্তু বেশি ভালো। কারণ ইস্ট্রোজেনের ইফেক্ট, যেমন ইস্ট্রোজেন থাকলে কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে, আপনি যদি লং টাইম ইস্ট্রোজেন ইউজ করেন তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে। তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হলে তাতে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করবে। আর যার প্রোজেস্ট্রন বেশি, প্রোজেস্ট্রন কিন্তু কি করে আপনার ইস্ট্রোজেনের ফাংশনগুলাকে হচ্ছে অ্যান্টাগোনাইজ করে প্রোজেস্ট্রন। তাহলে আপনি যেটাতে প্রোজেস্ট্রন বেশি সেটাতে হচ্ছে ইস্ট্রোজেন কাজ করতে পারে না, তাহলে সেটা ভালো। এটা একটা কোশ্চেন আসতে পারে যে কোনটা বেশি ভালো। হাই ডোজ বলতে কিন্তু ইস্ট্রোজেনের ডোজ বোঝায়, হ্যাঁ, তাহলে লো ডোজ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভটা ভালো, যেটাতে ইস্ট্রোজেন কম, প্রোজেস্ট্রন বেশি। এটা আপনার একটা বেসিক, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে এটা কিভাবে কাজ করে? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমাদের কিভাবে কন্ট্রাসেপশন দেয়? কিভাবে ওভুলেশন হতে দেয় না। কিভাবে ওভুলেশন হতে দেয় না? আমরা জানি যে পারসিস্টেন্টলি যদি আমাদের বডিতে ইস্ট্রোজেন থাকে, তাহলে ও কি করে, নেগেটিভ ফিডব্যাক পাঠায় হাইপোথ্যালামাস পিটুইটারিতে, যে হচ্ছে এফএসএইচ এলএইচ কে আসতে হবে না। ইস্ট্রোজেন থাকলে এফএসএইচ এলএইচ এর আশা লাগে না। ও তখন কি করবে, আপনি ইস্ট্রোজেন বডিতে এক্সোজেনাসলি বডিতে দিয়ে যাচ্ছেন, তখন ইস্ট্রোজেন কি করতেছে, ইস্ট্রোজেন বলতেছে যে হায়ার সেন্টারে পিটুইটারিতে যে এফএসএইচ এলএইচ শোনার। আপনারা তো জানেন, আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি যে ওভুলেশনের জন্য আমাদের এফএসএইচ এলএইচ লাগবে। ওভুলেশন মানে ওভার ম্যাচুরেশন থেকে শুরু করে ওভুলেশন হওয়া পর্যন্ত এফএসএইচ এলএইচ ছাড়া হবে না। তাহলে এফএসএইচ এলএইচ নাই, তার ওভুলেশন নাই। দেন হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করে রাখবে। ইস্ট্রোজেন এখানে থাকতেছে, আবার কিন্তু বললেন তাহলে ইস্ট্রোজেন তো হাইপারপ্লাসিয়া করে, তাহলে এন্ডোমেট্রিয়াম হাইপোপ্লাসিয়া হলো কিভাবে? কারণ এই যে প্রোজেস্ট্রন আসে ইস্ট্রোজেনের সাথে, ইস্ট্রোজেনের রিঅ্যাকশনটাকে অ্যান্টাগোনাইজ করে দেয়। এন্ডোমেট্রিয়াম হাইপোপ্লাসিয়া হলে এন্ডোমেট্রিয়ামে স্ট্রোমাল ইডিমা এসব ইনফ্লামেটরি অ্যাকশন হয়ে থাকে, ওখানে কোনো ইমপ্লান্টেশন হতে পারে না। দেন হচ্ছে সার্ভাইকাল মিউকাস, একই কথা, প্রোজেস্ট্রন যেতে থাকে, সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে রাখি, স্পার্ম যেতে পারে না। আর এরা ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন বলতেছে মেবি এটা টিউব তো একটু পেরিস্টালসিস করে ওর মধ্যে সিলিয়া থাকে, ও কি করে ডিমকে ঝাড়ু দিয়ে নিয়ে আসে। যদি টিউবের মোটিলিটি চেঞ্জ হয়ে যায় তাহলে তো করতে পারবে না। তাহলে এটা গেল আপনার কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ এর অ্যাকশন। এর মধ্যে কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন অ্যাকশন আলাদা করে বলে দিয়েছি যে ইস্ট্রোজেন কি করে, এফএসএইচ কে ইনহিবিট করে, প্রোজেস্ট্রন এলএইচ। এফএসএইচ কে ইনহিবিট করে ফলিকুলার ম্যাচুরেশন হবে না, আর এলএইচ কে ইনহিবিট করে এলএইচ সার্জ না হলে তো আমাদের হচ্ছে ওভুলেশনই হবে না, তাহলে কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে। দেন আপনারা হচ্ছে 407 পেজ থেকে যখন আপনি ক্লাস করবেন চেষ্টা করবেন বইয়ের সাথে একটু মিলাই নিতে, তাহলে পড়া অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, 407 পেজ থেকে ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন পড়বেন, যে অ্যাবসলুট কন্ট্রাইন্ডিকেশন কোনগুলা, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কোনগুলা। এগুলো আসলে মনে রাখার ওরকম হয় না, আপনি বারবার পড়তে পড়তে আপনার হয়ে যাবে। যেমন হচ্ছে লিভার ডিজিজ, এজ, স্মোকিং, গল ব্লাডার ডিজিজ, লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, এইগুলার মাইল্ড ফর্ম হচ্ছে আপনার রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, আর এগুলো সিভিয়ার ফর্ম হচ্ছে আপনার অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আপনি এইভাবে মনে রাখবেন যে এই ডিজিজগুলো বললাম, যে স্মোকিং, ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, রেনাল ডিজিজ, লিভার ডিজিজ, গল ব্লাডার ডিজিজ, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইগুলার মাইল্ড ফর্ম হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, আর সিভিয়ার ফর্ম হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এখান থেকে এটুকুই। দেন আপনি বেনিফিট পড়বেন, এটা তো কন্ট্রাসেপটিভ বেনিফিট দেয়, কন্ট্রাসেপটিভ বেনিফিট দেয়, নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে আপু 20টা খুব ভালো করে পড়ে যাবেন। 20টা থেকে যে কোনো একটা অথবা 2টা দিবে, দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে 20টা থেকে যে কোনো একটা 2টা দিতে পারে, 20টাই খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ,
যেমন হচ্ছে আপনার এটা রিডাকশন অফ মিশেলমার্শ সিনড্রোম। মিশেলমার্শ সিনড্রোম কখন হয়? ওভুলেশন হয়। তখন আপনার মনে হতে পারে এটা তো মনে হয় কন্ট্রাসেপটিভ বেনিফিট, যেহেতু মেনস্ট্রুয়েশনের সাথে সম্পর্ক না, এটা কিন্তু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। এইগুলো আপনাকে একটু আলাদা করে শিখতে হবে। আপনাকে কিন্তু দিবে না যে এটা কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেন্ট করে 40% ক্ষেত্রে, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার 50%। এই দুইটা দিলে কিন্তু আপনি পারবেন। কিন্তু আপনাকে যখন মিশেলমার্শ সিনড্রোম দিবে অথবা ডিসমেনোরিয়া দিবে, তখন আপনি এটা কি করবেন? আপনি এটা তখন কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে দাগায় ফেলবেন। কিন্তু এগুলো আসলে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। আমাদেরকে একটু এগুলো আলাদা করে শিখতে হবে যে কন্ট্রাসেপটিভ বেনিফিট কোনগুলো, নন কন্ট্রাসেপটিভ বেনিফিটগুলো। শুনেন আপুরা, পড়বে সবাই, মানে সবাই পড়ে যাবে, কিন্তু এই আলাদা করাটাই কষ্ট। এই আলাদা করে যত আলাদা করতে শিখবেন, পরীক্ষা তত আনসার করতে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে 408 পেজ থেকে আপনারা নন কন্ট্রাসেপটিভ বেনিফিটগুলো একটু পড়ে যাবেন, যে 20টা আছে এখানে। আর হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের হচ্ছে আপনার কি অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়ে যাবেন। এটা তো নর্মালি অ্যাডভার্স নৌশিয়া, ভমিটিং, হেডেক, এটা তো আমাদের জাতীয় অ্যাডভার্স ইফেক্ট আছে। দেন এটা মাস্টালজিয়া করে, ওয়েট গেইন করে, কোলাজমা করে, একনি করে। হ্যাঁ, এগুলো পড়বেন। কিছু মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটিস করতে পারে, যেমন ব্রেক থ্রো ব্লিডিং করে। এটাতে হচ্ছে লিবিডো ডিমিনিস্ট হয়, লং টাইম ইউজ করলে লিবিডো ডিমিনিস্ট হয়, ভ্যাজানাল ড্রাইনেস হয়। হ্যাঁ, লিকুরিয়া হতে পারে অনেক সময়। আর কিছু মেজর কমপ্লিকেশনস আছে, ডিপ্রেশন, হাইপারটেনশন, আর কিছু ভাস্কুলার কমপ্লিকেশনস এর মধ্যে হচ্ছে আপনার সেরিব্রোভাস্কুলার, কার্ডিওভাস্কুলার আর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, এগুলো হতে পারে। দেন হচ্ছে নিউপ্লাসিয়াও কিন্তু ডেভেলপ করতে পারে এখান থেকে, কারণ আপনি লং টাইম ধরে ইস্ট্রোজেন খাচ্ছেন, তখন দেখা যাচ্ছে প্রোজেস্টেরন অ্যান্টাগোনাইজ করতে পারতেছে না, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। আর সবসময় জানবেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একটা রিলেশন থাকে ব্রেস্টের সাথে। যে কোনো জায়গায় যদি আপনার ইস্ট্রোজেনের কোনো সাইড ইফেক্টের মধ্যে দেখেন যে ব্রেস্ট ক্যান্সার আছে, তাহলে সেটাকে আপনি ট্রু দাগাতে পারবেন। কারণ ইস্ট্রোজেনের যে রিসেপ্টর থাকে BRCA1, BRCA2, তারপরে HER1, HER2, এগুলা কিন্তু আপনার ব্রেস্টেও থাকে। তো ইউটেরাস আর ব্রেস্টের মধ্যে যখন ইস্ট্রোজেন আপনি ব্যবহার করতে থাকেন, তখন ইফেক্টটা কিন্তু ব্রেস্টে গিয়েও পড়ে, এই জন্য ব্রেস্ট কার্সিনোমা হতে পারে তখন। এটা গেল। দেন হচ্ছে আলাদা করে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেটাবলিক ইফেক্টটা পড়তে হবে, যে এটা কি মেটাবলিক ইফেক্ট করে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আলাদা আলাদা করে দেওয়া আছে আপু 409 পেজে, এখান থেকে পড়বেন। 409 পেজ থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পড়বেন। কার্বোহাইড্রেট থেকে, কার্বোহাইড্রেটের মধ্যে সব জায়গায় যে ইস্ট্রোজেন অনেকদিন ধরে ইউজ করছে, তার কি হবে? আপনার হাইপার ইনসুলিনিমিয়া হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এগুলো। দেন লিপিডের ক্ষেত্রে তার হচ্ছে হাইপারলিপিডিমিয়া হবে। আর তার হাইপারলিপিডিমিয়াতে কি হবে? আপনার LDL, VLDL এগুলো বেড়ে যাবে, HDLটা কমে যাবে। আচ্ছা, দেন ভিটামিন, জিঙ্কের মধ্যেও কিন্তু আছে। হ্যাঁ, B6, B12, ক্যালসিয়াম, এগুলো সব কিন্তু কমে যাবে। আর ভিটামিন A আর K হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, এই যে আপনার 409 পেজে কিছু মেটাবলিক ইফেক্ট আছে, এটাও পড়ে যেতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে আলাদা আলাদা করে পড়বেন। খারাপ কিছু হবে এটা মনে করবে যে খারাপ কিছু হবে, এখানে কিছু অর্গান চেঞ্জ আছে, এগুলো পড়বেন। আর প্রোজেস্টেরন অনলি পিল তো হচ্ছে 23-এ চলে আসছে, 23শে জানুয়ারিতে প্রোজেস্টেরন অনলি পিল থেকে কোশ্চেন আসছে, আবারও আসতে পারে, বলার কিছু নাই, আসতেই পারে। শুধু প্রোজেস্টেরন কি করে? সার্ভাইকাল মিউকাস ঠিক করে, এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রোফাইড করে দেয়। এইটুকু পড়লেই হবে প্রোজেস্টেরন অনলি পিল থেকে। দেন হচ্ছে ইন্টিটোরাইন ডিভাইস থেকে একটু পড়বেন আপনারা। ইন্টিটোরাইন ডিভাইস থেকে আপনারা হচ্ছে কপার টি এর মেকানিজম অফ অ্যাকশনটা পড়বেন, লেভোনর্গেস্ট্রল ইন্টিটোরাইন সিস্টেমের মেকানিজম অফ অ্যাকশনটা পড়বেন। আর একটা পড়তে হবে হচ্ছে আপনার কপার টি 380 এর হচ্ছে ফাংশনগুলো পড়লে হবে। কপার টি কিন্তু 10 বছর, আর লেভোনর্গেস্ট্রল ইন্টিটোরাইন সিস্টেম থাকে হচ্ছে আপনার 5 বছর পরে রিমুভ করতে হয়, এটার অ্যাকশন হচ্ছে 5 বছর। অ্যাট ইনফরমেশন, লেভোনর্গেস্ট্রল ইন্টিটোরাইন সিস্টেম থাকে হচ্ছে আপনার ওই যে রডটার মধ্যে কতটুকু থাকে প্রোজেস্টেরন, এটার মধ্যে থাকে হচ্ছে আপনার 52 মিলিগ্রাম থাকে। এটা 5 বছর ধরে প্রতিদিন কতটুকু করে হচ্ছে রিলিজ করে? 20 মাইক্রোগ্রাম পার ডে। এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কতটুকু থাকে রডে? 52 মাইক্রোগ্রাম পার ডে। আর এটাতে রিলিজ করে আপনার 52 মিলিগ্রাম থাকে এবং প্রতিদিন রিলিজ করে 20 মাইক্রোগ্রাম পার ডে। আচ্ছা, আইইউডি কিভাবে কাজ করে? আপনার বায়োকেমিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের কি চেঞ্জ করে? এন্ডোমেট্রিয়ামে কিছু আপনার নন স্পেসিফিক ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়। নন স্পেসিফিক ইনফ্ল্যামেটরি রিয়াকশন হওয়ার কারণে এখানে কোনো গ্যামেট ভায়াবল থাকতে পারে না। গ্যামেট ভায়াবল থাকে না, ফার্টিলাইজেশন প্রিভেন্ট করে, জাইগোট ফর্মেশন এবং ইমপ্লান্টেশনকে প্রিভেন্ট করে এরা।
দেন এন্ডোমেট্রিয়াল ইনফ্ল্যামেটরি রেসপন্স করার কারণে স্পার্মটা ট্রান্সপোর্ট হতে পারে না ঠিক মতো, এবং এখানে যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হয় এটার থেকে আপনার ম্যাক্রোফেজ রিলিজ হয়। ম্যাক্রোফেজটা রিলিজ হওয়ার কারণে স্পার্মগুলোকে খেয়ে ফেলে, স্পার্ম যেতে পারে না। আর যেগুলো কপার ডিভাইসে তো কপার সেটা কিন্তু ব্লাস্টোসিস্টকে প্রিভেন্ট করে দেয়। কপার হচ্ছে ব্লাস্টোসিস্টকে প্রিভেন্ট করে। আচ্ছা, দেন হচ্ছে মিরেনা কি করে? মিরেনা তো বলেন লেভোনর্গেস্ট্রল ইন্টারনিক সিস্টেম। মিরেনা মানে হচ্ছে আপনার প্রোজেস্ট্রন, লেভোনর্গেস্ট্রল প্রোজেস্ট্রনের রিঅ্যাকশন এখানে আপনার বললেই হবে যে এটা হচ্ছে প্রোজেস্ট্রন কি করে আপু? সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে, এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রোফিয়েট করে, আর এলএইচকে রিলিজ হতে দেয় না। এলএইচ না হলে এলএইচ সার্জ হবে না, এলএইচ সার্জ না হলে অ্যানোভুলেশন হবে। দেখবেন যে ফাংশনগুলো অনেকটা একই রকম, কিন্তু কয়েক জায়গায় একটু মানে ডিফারেন্স। যেমন হচ্ছে প্রোজেস্ট্রনের ক্ষেত্রে সার্ভাইকাল মিউকাস ঠিক করা খুব পছন্দ, প্রোজেস্ট্রনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে প্রোজেস্ট্রন থাকবে ও শুধু সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে কিস করবে। ইস্ট্রোজেনের খুব পছন্দ আপনার হচ্ছে অ্যানোভুলেশন করবে, এফএসএসএলএইচকে আসতে দিবে না, ওভামকে ম্যাচিউর হতে দিবে না। আর কপারটি এগুলার কাজ কি? ওরা হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে এত অ্যাট্রোফাইড করবে যে এখানে কোনো ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন কিছুই হতে দিবে না। ওরা একটা নন স্পেসিফিক কিছু ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন করে আপনার হচ্ছে কোনো স্পার্মকে আসতে দিবে না, স্পার্মকে ম্যাক্রোফেজগুলো খেয়ে ফেলবে। এই তিনটা দিয়ে আলাদা করেও আপনারা খুব ইজিলি পড়তে পারেন। আচ্ছা, আইইউসিডি কখন দিতে পারেন? আইইউসিডি আপনি পোস্ট অ্যাবর্টাল দিতে পারেন, পোস্ট পার্টাম দিতে পারেন, মানে ডেলিভারির 48 ঘন্টার মধ্যে দিতে পারেন। সিজারের সময় দিয়ে দিতে পারেন। পোস্ট অ্যাবর্শন হয়েছে, আপনি ডিএনসি করলেন, তারপরে দিয়ে দিতে পারেন পেশেন্টকে। এটা একটা যে পোস্ট, তারপরে প্লাসেন্টা আউট করে দিয়ে দিতে পারেন, যে প্লাসেন্টা বের করলেন তখন দিয়ে দিলেন। দেন হচ্ছে আপনি কাদেরকে আইইউসিডি দিতে পারবেন না? যে প্রথমে আপনার মাথায় আসবে যে প্রেগনেন্ট, তাকে দিতে পারবেন না। যার পারভাজিনাল ব্লিডিং হচ্ছে তাকে কি আপনি দিতে পারবেন না। যার আগে থেকে কোনো অপারেশনের হিস্ট্রি আছে তাকেও আপনি দিতে পারবেন না। সিভিয়ার ডিসমেনোরিয়া থাকলে দিতে পারবেন না আইইউসিডি। যদি পেশেন্টের এন্ডোমেট্রাইটিস, এসটিডি, দেন হচ্ছে ট্রোফোব্লাস্টিক ডিজিজ এসব থাকে তাদেরকেও আপনি কিন্তু আইইউসিডি দিতে পারবেন না। আইইউসিডি কাদেরকে দিতে পারবেন না এটা একটু পড়বেন। আর আইইউসিডির অ্যাডভান্টেজ কি দেখবেন যে লার্ক দিয়ে এটা আসতে পারে। লার্ক কাদেরকে দিবেন? লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ। এই আইইউসিডি গুলা হচ্ছে লার্ক কিন্তু আবার ইমপ্ল্যান্টও, আবার ডিএমপিএ যে ইনজেকশন আর এনইটি এরাও কিন্তু লার্ক। হ্যাঁ, তো এরা লং টাইম থাকে, খুব সেফ অ্যান্ড ইফেক্টিভ। এগুলোর খরচ কম, মানে একবার দিলেন আর আপনার লাগবে না বারবার পরে। যেমন পিল প্রতিদিন খেতে হয়, ইনজেকশন 2-3 মাস পর নিতে, এটা তো একবার দিলেন 5 বছর পরে, এবং অনেকদিন আপনি রাখতে পারেন, কোনো সমস্যা হয় না। আর হচ্ছে এটার কি হয়, এটার কিন্তু সাকসেস রেট সব থেকে বেশি, কিন্তু যদি লেভোনর্গেস্ট্রল সিস্টেম বলে সাকসেস রেট কিন্তু এটার বেশি না। সাকসেস রেট সব থেকে বেশি হচ্ছে আপনার ইমপ্ল্যান্ট, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ব্যারিয়ার মেথড, তারপর হচ্ছে আপনার ওসিপি, এগুলার না। এই যে এটা পড়বেন আপনারা হচ্ছে এখান থেকে এই কোশ্চেনটা আসবে 399 পেজে। দেখবেন যে ইমপ্লাননের ফেলিউর রেট কিন্তু জাস্ট 0.01, আর লেভোনর্গেস্ট্রল ইন্টারটোরিয়ান সিস্টেম আর কম্বাইন্ড ওরাল পিলের কিন্তু 0.1। তাহলে সব থেকে ভালো কি আমাদের ইমপ্লানন। ভ্যাসেকটমি, টিউবেকটমিরও কিন্তু দেখেন 0.1, 0.5, কিন্তু ইমপ্লানন হচ্ছে সাকসেস রেট সব থেকে ভালো 0.01। সবগুলো পড়তে হবে না, 399 পেজ থেকে শুধু কম্বাইন্ড ওরাল পিল, প্রোজেস্টেরন অনলি পিল, ইমপ্লানন, ভ্যাসেকটমি, টিউবেকটমি এগুলো জানবেন। তার মধ্যে সব থেকে ভালোকে জানলেন, তাহলে সব থেকে ভালো হচ্ছে আমাদের ইমপ্লানন, যেটা আমরা হাতে হচ্ছে কাঠি পড়াই আর কি, সেটা। এখান থেকে এতটুকুই আপুরা, যেমন আর কিছু নাই। ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আর এটা টিউবেকটমি, ভ্যাসেকটমিটার সম্পর্কে একটু জেনে রাখবেন। স্টেরিলাইজেশন, টিউবেকটমি, ভ্যাসেকটমি জাস্ট কখন করেন? টিউবেকটমি, ভ্যাসেকটমি করলে কি করতে হয়? ওই যে ভ্যাসেকটমি করলেও আপনার 3 মাস হচ্ছে মানে ওয়াইফকে পিল দিতে হয়, আবার স্টেরিলাইজেশন করলেও হাজব্যান্ডকে বলতে হয় 1 মাস মতো একটু ব্যারিয়ার মেথড ইউজ করতে। এখান থেকে একটা টিউবেকটমি, ভ্যাসেকটমির হচ্ছে কমপ্লিকেশনস পড়বেন। টিউবেকটমি, ভ্যাসেকটমির কমপ্লিকেশনস থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা পড়বেন। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাদেরকে ব্যবহার করা হয়, কি কি জিনিস ব্যবহার করা হয়? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে তো আপনার হরমোন আছে, কিছু অ্যান্টিপ্রোজেস্টেরন আছে, ইন্টিটোরিয়ান ডিভাইস আছে। তার মধ্যে কি কি পড়বেন আপনি? লেভোনর্গেস্ট্রল, যেটা প্রোজেস্টেরন অনলি পিল, বেশি ডোজে খাইতে পারবে।
আইইউসিডি কিন্তু 5 দিন পর্যন্ত, যে কারোর আনপ্রোটেক্টেড কোইটাসেল ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে কিন্তু আইইউসিডি ব্যবহার করা যায় 5 দিন পর্যন্ত। 5 দিনের মধ্যে যদি আইইউসিডি যান তাহলে কিন্তু সেটা কাজ করবে। দেন হচ্ছে ইউলিপ্রাস্টাল অ্যাসিটেট, যেটা ফাইব্রয়েডে ইউজ করেন আপনি 5 মিলিগ্রাম করে, সেটা কিন্তু 30 মিলিগ্রাম করে ইউজ করলে সেটা হয়ে যাবে আপনার কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। দেন হচ্ছে মিফিপ্রেস্টন অ্যান্টিপ্রোজেস্টেরন, যেটা সেটা হচ্ছে মিফিপ্রেস্টন 4U486, এটাও কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ব্যবহার করে। এটা হচ্ছে আপনার 412 পেজের একটা শকের মধ্যে দেখবেন নাম আছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। আপনারা বাকিগুলো দেখাতে পারবেন, ভুল হয়ে যাবে মিফিপ্রেস্টন ইন্টেটোরিয়ান ডিভাইস আর ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, মনে হবে যে ইটোরেটিন ডিভাইসকে আবার কন্ট্রাসেপটিভ হিসেবে ব্যবহার করা যায় নাকি, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ করা যায় পুরো, ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটকেও ব্যবহার করা যায়, মিফিপ্রেস্টনকেও করা যায়। এটা পড়বেন হচ্ছে তাহলে 412 পেজ থেকে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এখান থেকে এগুলো। আচ্ছা, কখন আপনি একটা আইসিডি রিমুভ করবেন? পেশেন্ট আসছে, আপনি একটা আইসিডি কখন রিমুভ করে দিবেন? পেশেন্টের খুব পারসিস্টেন্ট পারভাজিনাল ব্লিডিং আছে, পেশেন্টের সালপিনজাইটিস, ইউটেরাস পারফোরেশন হয়ে যাচ্ছে, দেন হচ্ছে আপনি আইইউসিডি ডিসপ্লেসড হয়ে গেছে, আইইউসিডির সাথে প্রেগনেন্ট হয়ে গেছে পেশেন্ট, দেন হচ্ছে পেশেন্ট এখন একটা বাচ্চা চাই, আইইউসিডি যে থ্রেডটা থাকে ওটা আপনি খুঁজে পাচ্ছেন না, দেন হচ্ছে মেনোপজ হয়ে গেছে, পেশেন্টের মেনোপজ হয়ে গেছে, তার 1 বছর পরে আপনি আইইউসিডিটা খুলে দিবেন, দেন হচ্ছে when effective লাইফ স্প্যান অফ দ্য ডিভাইস ইজ ওভার, যখন ইফেক্টিভ লাইফ স্প্যান মানে 5 বছর হয়ে গেছে খুলে দিবেন। এখান থেকে সবগুলো একটা আপু কি জানেন, সেটা হচ্ছে একটা ভুল হবে, সেটা হচ্ছে 1 year আফটার মেনোপজ। আপনি এই স্টেমটা দিলে আপনার ভুল হয়ে যাবে যে 1 year আফটার মেনোপজ কি করবেন, আসলে কি এটি স্টেম ছিল নাকি, পরীক্ষার হলে কি যে সিডিসিলি বিষয় নিয়ে আপু মাথা খারাপ হয়ে যায়, চিন্তাই করতে পারবেন না, যে মানে খুব পারেন আপনি, আল্লাহর রহমতে সব তো সবাই পারে, কিন্তু পরীক্ষার হলে দেখবেন এত সিলি বিষয় কিন্তু আপনার মাথা কাজ করতেছে না, তখন আপনার আসলে কি এটা হয়, তখন দেখবেন প্রোজেস্টেরন লিপিড যে সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে, এটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। তো যেগুলো আপনি পারেন সেগুলো দেখবেন না, যেগুলো পারেন না সেগুলোতে 3 স্টার দিয়ে একদম কালি লাগায় বোল্ড করে রাখবেন, যাতে পরীক্ষার সময় আপনি জানেন যে আপনার এটা ভুল হবে, তাহলে সুবিধা হবে। দেন হচ্ছে কন্ট্রাসেপটিভের হচ্ছে ইফেক্টিভ আপনার 30 নম্বর প্রথমে যেটা 389 নাম্বার, এই হ্যাঁ না 398 পেজে, হ্যাঁ 398 নাম্বার পেজে দেখেন আছে আপুর একটা যে একটা শক আছে, মোস্ট ইফেক্টিভ কোনটা দেখেন, ইমপ্ল্যান্ট দিছে, কারণ ওর সাকসেস ফেলিউর রেট মাত্র 0.01, এই জন্য ইমপ্ল্যান্ট আইইউডি স্টেরিলাইজেশন, ভেরি ইফেক্টিভ হচ্ছে ইনজেক্টেবল কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্যাচ ভ্যাজানাল রিংস, আর ইফেক্টিভ মেথড হচ্ছে মেল কন্ডম ডায়াফ্রাম, আর লিস্ট ইফেক্টিভ হচ্ছে স্পারমেটিক। এই সবটা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এই শকটা থেকে আপনারা কোশ্চেন আসে, এই শকটা খুব ভালো করে মুখস্থ করে যেতে হবে। 398 পেজের কন্ট্রাসেপটিভ ইফেক্টিভনেস, এটা পড়বেন। দেন হচ্ছে আপনাদেরকে বলে দিই যে এমন ক্লিনিক্যাল কোশ্চেন আসবে এভাবে যে একটা নিউলি ম্যারিড কাপল আসছে আপনার কাছে, তাদের জন্য আপনি কি কন্ট্রাসেপটিভ ডিভাইস দিবেন? নিউলি ম্যারিড কাপলদের জন্য, নিউলি ম্যারিড কাপলদের জন্য ওসিপি আর ব্যারিয়ার মেথড, এই দুইটা। ওসিপি আর ব্যারিয়ার থাকলে আপনি ওসিপি আর ব্যারিয়ার দেখাবেন। দেন হচ্ছে আসতে পারে এরকম যে একটা পোস্ট মেনোপোজাল লেডি আসছে, তার জন্য আপনি হচ্ছে মানে পেরিমেনোপোজাল যে লেডিগুলো থাকে, পেরিমেনোপোজাল দিয়ে আসবে, পোস্ট মেনোপোজাল না, ওরে জুথি রে অনেকদিন পরে তোর সাথে কথা। আচ্ছা, পেরিমেনোপোজাল দিয়ে আসবে আপনারা, কোশ্চেন যদি আসে যে পেরিমেনোপোজাল লেডি তাদেরকে কি কন্ট্রাসেপটিভ দিবেন, তাদের কিন্তু আপনি ভাববেন না যে এমন স্ট্রিমে কিন্তু থাকতে পারে যে কোনো কন্ট্রাসেপটিভ লাগবে না, কিন্তু এমন দিলে হবে না, তার কিন্তু কন্ট্রাসেপটিভ লাগবে, তার আপনি ওসিপি, ইমপ্লানন, আইইউসিডি, তারপরে যে ইনজেক্টেবল ডিএমপিএ, এনইটি, এগুলো সবই দিতে পারবেন, এগুলো স্ট্রিমে থাকলে এগুলো সবই আপনাকে রাখাতে হবে, এমনটা না যে পেরিমেনোপোজাল মানে লাগবে না। আর একটা কোশ্চেন আসতে পারে যে একটা পেশেন্টের কিছুদিন আগে সিজার হয়েছে, অথবা তার 2 দিন আগে ভিডি হয়েছে, তখন আপনি তাকে কি দিবেন? ওরকম আসলে আপনি তাকে যদি বলে যে এখন একটা পেশেন্ট
মনে করেন একটা পেশেন্ট এখন ভিডি হয়েছে, আপনি তার ভিডি করতেছেন, ভিডি করতে করতে পেশেন্ট এখন বলতেছে যে আপা আমাকে একটা ইয়ে দিয়ে দেন, কন্ট্রাসেপটিভ দেন, আমি আর বাচ্চা নিতে চাই না, 5 বছর গ্যাপ দিতে চাই, আমি কি করবো তাইলে? তখন কিন্তু দেখবেন যে স্টিমে থাকবে পোস্টপার্টাম আইসিইউডি, পিপিআইসিইউডি মানে কি পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে আপনি পিপিআইসিইউডি তখন দাগাবেন। আর যাদের বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি পিপিআইসিডি, তারপরে ইমপ্ল্যানন, ওসিপি, এগুলো সব ডিএমপি মানে ইনজেক্টেবল, যে এই 4টার মধ্যে যে কোনো একটা আপনি দাগা দিতে পারবেন। কিন্তু আপনাকে ওই টাইমিংটা খেয়াল করতে হবে যে কখন বলতেছে, পেশেন্ট এখনই যাচ্ছে নাকি পেশেন্ট 2 দিন, যখন 2 দিন পরে চলে যাবে, যখন 2 দিন হয়ে যাবে বা পার হয়ে যাবে আপনার পোস্টপার্টাম শেষ, তখন কি আপনি পিপিআইসিডি দেখাবেন? তখন কিন্তু শুধু আইসিডি বলবেন আপনি। আপনাকে পরীক্ষার হলে এসবিএতে এভাবে করবে, মানে প্যাসে ফেলাবে বিসিপি যে তার 6 সপ্তাহ হয়ে গেছে, মানে সে পোস্টপার শেষ, তার 6 সপ্তাহ শেষ, 6 সপ্তাহ আগে তার ডেলিভারি হয়েছে, এখন পেশেন্ট আপনার কাছে কন্ট্রাসেপটিভ নিতে আসছে। ওখানে কিন্তু আইসিইউডি থাকবে, পিপিআইসিডিও থাকবে। পিপিআইসিডি মানে পোস্টপার্টাম, যেটা আপনি সাথে সাথে দিবেন বা 48 ঘন্টার মধ্যে দিবেন, যেটা 6 সপ্তাহ পার হয়ে গেছে তখন কিন্তু সেটা পিপিআইসিডি থাকে না, তখন সেটা শুধু আইসিডি হয়ে যায়। তো কোশ্চেনের প্যাচ আপনারা ধরতে হবে। কন্ট্রাসেপটিভ থেকে এতটুকুই, এর বেশি আপনারা কন্ট্রাসেপটিভ থেকে ইনশাল্লাহ কিছু লাগবে না। সবাই খুব ভালো করে পড়তে থাকেন। কোশ্চেন কঠিন হওয়ার সমূহ সম্ভাবনা, এবার কোশ্চেন খুব কঠিন হতে পারে, সে প্রিপারেশন নিয়ে যাবেন, কিন্তু পারবেন ইনশাল্লাহ। আপনারা তো পড়েছেন, সবাই তো দত্ত পড়েছেন, ইনশাল্লাহ সমস্যা নেই। এটুকু থেকে কন্ট্রাসেপটিভ পড়ে যান, বাকিগুলো রিভিশন দিতে থাকেন। রিভিশনের কোনো বিকল্প নেই, দত্তের কোনো বিকল্প নেই। মেন বই ছাড়া যাবে না, মেন বই আপনাদেরকে সবসময় পড়তে হবে। মেন বই থেকে পড়তে থাকেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। কন্ট্রাসেপটিভ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই লাইভের কমেন্টে সবাই জানাবেন। আর পরীক্ষা নিয়ে, ক্লাস নিয়ে, ম্যাট্রিক্স নিয়ে কোনো যদি কোয়ারি থাকে আপনাদের, ম্যাট্রিক্সে যে কোনো মেন্টরকে যে সাবজেক্ট রিলেটেড সবাইকে আপনারা নক দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সবাই খুবই হেল্পফুল, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবে। পড়তে থাকেন, সবার জন্য অনেক দোয়া, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। লাইফটা আসলে একটু ডিস্টার্ব হলো, আমার এতগুলো ফোন আসছে, এই জন্য আমি খুবই সরি। তাহলে আজকে আপনারা সবাই কন্ট্রাসেপটিভ পড়ে ফেলবেন। হ্যাঁ, ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ইভা আপু। পড়তে থাকেন আপু, ইনশাল্লাহ পারবেন। যতটুকু বলেছি এতটুকু থেকেই কোশ্চেন আসবে, জাস্ট একটু খুব ক্লিয়ার কনসেপশন নিয়ে যেতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ যেগুলো পারেন সেগুলো বারবার পড়ার দরকার নেই, যেগুলো একটু কম পারেন, যেটাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সেটাই আপনি বারবার পড়বেন, তাহলে পরীক্ষা ভালো হবে। আর কোশ্চেন সলভ করেন, কোশ্চেন সলভের কোনো বিকল্প নেই। আর পরীক্ষার আগের দিন দত্ত দেখে যাবেন, দত্তর ভিজুয়ালাইজেশন করবেন, যে না দেখে দত্তর ছবি মনে করবেন যে ঠিক আছে এই পেজে এটা ছিল, এই বক্সটা কন্ট্রাসেপটিভের এই বক্সটা এখানে ছিল, এটা মনে করলে ইনশাল্লাহ পারবেন। সবাই পড়তে থাকেন, সবার জন্য অনেক দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।